দ্রুত অনুসরণ করে ওরা যেখানে পৌঁছল সেটা আর কোথাও নয়, পিনাকির সকালে দেখা সেই জায়গাটা। চারিদিকে দলা দলা কুয়াশার মতো কি যেন ভাসছে। ভিক্টর গলা খাতে নামিয়ে জিজ্ঞাসা করে, এগুলো কি আতিকুর? আতিকুর কোনো উত্তর দেয় না। স্যার, আপনি কোথায়? চিৎকার করো না ভিক্টর, আমরা সবাই এখানেই আছি। এগুলো কি গরমকালে কুয়াশা? কে বলেছে এগুলো কুয়াশা? এবারে আতিকুর বলে ওঠে, এই জায়গাটা গ্রামের একদম শেষে। শুনেছিলাম যখন বাইরের দেশ থেকে আক্রমণ হয় তখন কিছু পুরনো ধর্মাবলম্বী এদিকে এক সাধুর আশ্রমে লুকিয়ে থাকেন। তাদের ধরে হত্যা করে ফেলে দেওয়া হয়। লাশ পচে গন্ধ বের হতে থাকে, তখন মাটি খুঁড়ে তার নিচে চাপা দেওয়া হয় লাশগুলো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিচেই রয়েছে সেই জায়গা। শোনা যায় সেই সাধু তার আরাধ্যা দেবীকে নিয়ে জঙ্গলে পালিয়ে যান, কিন্তু তারপর বজ্রপাতে তিনি মারা যান। হাই, আমি আর যে অর্ণব। নতুন বছরের প্রথম গল্প, কাজেই সেটা যে নতুন কিছু হবে সেটা বলাই বাহুল্য। আজ কাহনে প্রথমবার শুনবেন লেখিকা অনিন্দিতা নাথের কাহিনী। ইউটিউবে যারা নিয়মিত অডিও স্টোরি শোনেন তারা লেখিকার নামের সাথে পরিচিত জানি। ওর জন্ম সোদপুর, উত্তর 24 পরগনায়, তবে বর্তমানে থাকেন গুরগাঁওতে। নবরাজ পত্রিকা, বৃশ্চিক রহস্য, রোমাঞ্চ সংকলন সহ অনেক পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। এবছর বইমেলায় তার একটি একক বই প্রকাশিত হতে চলেছে, নাম লুকাশিয়া। আর আজ কাহনে শুনবেন অনিন্দিতা নাথের কাহিনী শাপিত। গল্পটাকে যে কোন জনরাতে ফেলব সেটাই বুঝতে পারছি না। গল্পটাতে মাইথোলজি আছে, হরর আছে, থ্রিল আছে, অ্যাডভেঞ্চার আছে, আর আছে দুর্দান্ত কিছু টুইস্ট, যেগুলো আমি অন্তত এক্সপেক্ট করতে পারিনি। যাই হোক, শেষ পর্যন্ত শুনে দেখুন, তারপর আপনার মতামত শুনব। আজ গল্প পাঠে থাকছে অর্পণ, অলিভিয়া, সুদীপ্ত, সোমক, আবির, অপরূপা এবং অবশ্যই আমি আর যে অর্ণব। গল্প ভালো লাগলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। শুরু হচ্ছে অনিন্দিতা নাথের কাহিনী শাপিত। বাইরে ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পড়ে চলেছে। কাঠের দরজার বাইরে কারুর তীব্র আকুতি শুনে ওমেনের ধ্যান ভঙ্গ হল। ঘরের ভেতর জ্বলতে থাকা স্বল্প আলোর শিখাটা বাইরে প্রবল ঝড়ের দাপট উপেক্ষা করে কোনো মতে তার নিজের অস্তিত্ব ঘোষণা করছে। ওমেন স্থির হয়ে বসে আরও একবার শব্দটা শোনার জন্য অপেক্ষা করতে লাগল। দরজার বাইরে আবার সেই প্রবল করাঘাত। না, এইভাবে ঘরের ভিতর বসে থাকা অন্যায়। দেবী মূর্তির সামনে প্রণাম জানিয়ে উঠে দরজা খুলতেই একটা দমকা বাতাসের বাড়ি আর তার সাথে তীরের মতো ছুটে আসা বৃষ্টির ফলাগুলো তাকে কিছু দেখতে দিল না। ডান হাত দিয়ে আড়াল করল নিজের চোখ। চারিদিকের ঘন অন্ধকারগুলো যেন তেজি ঘোড়ার মতো তার দিকে ছুটে আসছে। চোখের ওপর একটা হাত কোনো মতে রেখে বৃষ্টিটাকে আড়াল করার চেষ্টা করে সে। কে কে ওখানে? কিছুক্ষণ পর ওমেন বুঝল দরজা খোলার সাথে সাথেই তার ঘরের সামনে থেকে নেমে গেছেন আগন্তুক। একটি মানুষের অবয়ব তার উঠোনে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির মধ্যে নিজেকে কোনো মতে টিকিয়ে রেখেছে। ওমেনের ঘরের ভেতর চলতে থাকা প্রদীপটা ততক্ষণে নিভে গেছে। কে? আমি বড় বিপদে পড়েছি। ওমেন বুঝতে পারল আগন্তুক এক নারী।
এবং সে শুধু একা নয়, তার কোলে রয়েছে একটি শিশু। আমার আমার সন্তানকে ওরা পেরে ফেলেছে। আমাকে গ্রাম ত্যাগ করতে হয়েছে। আমার কেউ নেই। ওকে আঁকড়েই বেঁচেছিলাম এত বছর, কিন্তু কিন্তু আজ ওকেও সমাজ হত্যা করলো, চক্রান্ত করলো, যাতে তাদের গদি কেঁপে না যায়। বেঁচে থাকলে সে হতো এ সমাজের মাথা। অশুদ্ধ অপবিত্র চক্রান্তকে নিজের হাতে পরাস্ত করে সবার জন্য বেঁচে থাকতো। কিন্তু কিন্তু রাতের অন্ধকারে এক কুচক্রী তাকে হত্যা করে। আমি আজ পারিনি তাকে রক্ষা করতে। তবে এই মা আজ এই অশান্ত প্রকৃতির বুকে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে, আমার সন্তানকে আমি ফিরিয়ে আনবই, যেমন করে হোক ফিরিয়ে আনবো। যত বছর আমায় তপস্যা করতে হয় আমি করব, কিন্তু কিন্তু আমার সন্তান ফিরবে। ও ফিরবেই। ওমেনের সারা শরীর কেঁপে ওঠে। কিছুক্ষণ আগে শুনতে পাওয়া নারীর কণ্ঠস্বর আর এখন এই মায়ের কণ্ঠস্বরে যেন আকাশ পাতাল তফাৎ। সেই ভয় পাওয়া কুণ্ঠিত ভাবটা সরে গিয়ে এখন তার জায়গা নিয়েছে একটা প্রচণ্ড জেদ। এই অপরিচিত নারীকে ভেতরে ঢুকতে দেবে কিনা এই কথাই ভাবছিল ওমেন। ঘরে তার দেবী রয়েছেন, সেখানে এক মৃত সন্তানকে নিয়ে তার মা প্রবেশ করবে। মনের কথা বুঝতে পেরে সেই নারী আবার বলে, আমার সন্তান মৃত, কিন্তু কিন্তু তাকে ফিরিয়ে আনার শেষ চেষ্টাটা আমি একবার অন্তত করতে চাই। আমাকে আমাকে একটু আশ্রয় দেবেন? ওমেন আর কিছু না ভেবেই হাত দুটো জোড়ো করে বলে, বাইরে প্রচণ্ড বৃষ্টি মা, তুমি ভিতরে এসো, ঘরের ভিতরে এসো। বলতেই ঘরে ঢুকে আসে সেই নারী, যেন সে এই কথার অপেক্ষাতেই ছিল। ভিতরে যাও মা, শুকনো কাপড় আছে, বদল করে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। নারীটি আর কোনো দ্বিরুক্তি না করে ঘরের দরজা বন্ধ করে। ওমেনের বুকটা একবার যেন ছ্যাঁত করে ওঠে। ঘরে তার আরাধ্যা দেবী মূর্তি, যাকে তিনি সমাজ থেকে লুকিয়ে রেখে সাধনা করছেন বহু বছর ধরে। তার ধর্ম তাকে অনুমতি দেয় না। এখন সেই নারী তার ঘরে প্রবেশ করেছে। অনেকক্ষণ কেটে গেল, তবু দরজা খুলছে না দেখে ওমেন এবার দরজার বাইরে একটু জোরেই বলেন, আসবো মা? কোনো উত্তর নেই। এবার দরজার ওপর হালকা চাপ দিতেই দরজাটা খুলে যায়। ভেতরে প্রবেশ না করে ওমেন আবার বলেন, মা আমি ভেতরে আসি? কোনো উত্তর পান না। ওমেনের এবার বুকের ভেতরটা খালি হয়ে আসে। কি প্রবেশ করলো তার ঘরে, বা বলা ভালো কে লুকিয়ে প্রবেশ করলো তার ঘরে? দরজা খুলে ঘরের মধ্যে একটা মিষ্টি সুবাস অনুভব করে ওমেন। বাইরের ঝড় যেন অনেকটা থেমে এসেছে। প্রদীপের শিখাটা এখন সগৌরবে নিজের আলো ছড়িয়ে দিচ্ছে। তার ঘরের কোথাও জলের একটা ফোঁটাও পড়ে নেই, অথচ সেই নারী তার শিশুকে নিয়ে যখন ঘরে প্রবেশ করেছিলেন তার সর্বাঙ্গ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। ওমেন দেবী মূর্তির কাছে হাত জোড়ো করে বসেন। নিভু নিভু প্রদীপের আলোয় দেবী তার কোলের শিশুকে স্তন্যপান করাচ্ছেন। দেবীর মুখ প্রসন্ন। ওমেনের মাথা কাজ করে না। কে এসেছিল তার ঘরে? কোথায় বা গেল সে? এসব প্রশ্নের উত্তর জানতে তিনি আবার ধ্যানে বসেন। কিছুক্ষণ পরেই উপলব্ধি করেন ঘরের মধ্যে সেই নারী এবং তার শিশুর অস্তিত্ব এখনও রয়েছে। এমন কেউ তার ঘরে এসেছিলেন যারা হয়তো এই দুনিয়ার নয়, কিন্তু কোনো এক অলৌকিক সন্ধিক্ষণে তারা এসে পড়েছিলেন ওমেনের গৃহে। চোখের কোল বেয়ে জল গড়িয়ে আসে। তার আরাধ্যা দেবীও এক মা। তার সন্তানের মঙ্গলের জন্য পৃথিবীর যে কোনো অসাধ্য কাজকেও করে ফেলতে দ্বিধা করেননি। ওমেনের মনে হয় এই প্রবল ঝড় জলের রাতে তার গৃহে আসা সেই নারী আর কেউ নন, তারই আরাধ্যা দেবী আইসিস। নিজের পুত্র হোরসকে বাঁচাতে
দেবী রণমূর্তি নিয়েছিলেন। মৃতকে ফিরিয়ে আনার জাদুবিদ্যা তার করায়ত্ত। সেই বিদ্যায় সাফল্য অর্জনের সাধনায় নিজের সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছিলেন দেবীর পায়ে। আজ সেই দেবী তাকে স্বয়ং দেখা দিয়ে আশীর্বাদ করে গেলেন, কিন্তু তিনি তাকে চিনতে পারেননি। কোথা থেকে শব্দ ভেসে আসে, তুমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ওমেন। আগামীতে এমন কিছু আসতে চলেছে এই পবিত্র মিশরের বুকে, যা বড় ভয়ানক আর অন্ধকার। মানুষ মানুষকে আহার হিসেবে গ্রহণ করবে, আর তখনই নরক থেকে উঠে আসবে প্রাণীরা। বড় মহামারী, ভূমিকম্প, আকাল আসতে চলেছে। শয়ে শয়ে প্রাণ বিসর্জন হবে, খালি হবে অনেক মায়ের কোল। হোরাসকে আমি ফিরিয়ে এনেছিলাম তার হত্যাকারীকে চরম শাস্তি দিতে। বর্তমানে পাপে পরিপূর্ণ পৃথিবীতে কে কাকে শাস্তি দেবে, তাই তোমার মধ্যেই আমি সেই শক্তিকে জাগিয়ে রাখলাম। সময় আসলে তোমাকে আমি সবটা আবার জানাবো। আজকের সমস্ত কথা পুঁথিতে লিপিবদ্ধ করে রেখো ওমেন। সেই পুঁথি আমার বেদির নিচে সযত্নে লুকিয়ে রাখবে। সময় আসলে সেই পুঁথি তোমার হাতে ঠিক পৌঁছবে, আর তখনই আজ রাতের সমস্ত ঘটনা তোমার মনে পড়ে যাবে। দৈববাণীর মতো সমস্ত কথাগুলো যেন ওমেনের কানের ভেতর কেউ বলে গেল। চারিদিক আবার অশান্ত হয়ে উঠেছে। মুহুর্মুহু বাজের শব্দে কান পাতা দায়। প্রদীপের কাছে এগিয়ে যায় ওমেন। খুব তাড়াতাড়ি আজকে রাত্রের সমস্ত ঘটনার লিপিবদ্ধ করতে হবে, কেননা সূর্যোদয় হতেই তার সমস্ত স্মৃতি লুপ্ত হবে। পুঁথিতে লিপিবদ্ধ করতে করতেই ওমেনের মনে একটা দুর্ভাবনা আসে। তবে কি আজ রাতেই তার মৃত্যু হবে? দেবী কি তারই ইঙ্গিত দিয়ে গেলেন পরোক্ষভাবে? পরক্ষণে একটা প্রশান্তির ভাব তার মনের মধ্যে ভেসে ওঠে আবার। তিনি যে স্বয়ং দেবীর আশীর্বাদ প্রাপ্ত, ভবিষ্যতের এক কাজ তার জন্য অপেক্ষা করছে। পুঁথিটা যত্ন করে দেবীর বেদির নিচে রেখে তারই উপরে দেবীকে আবার প্রতিষ্ঠা করেন ওমেন। আকাশের গায়ে সিপিয়া রঙের আলোর সঙ্গে বিছের মতো বিদ্যুতের আঁকিবুকি খেলে যায়। সাথে সাথে কান ফাটানো একটা শব্দে দাউ দাউ করে জ্বলে উঠল ওমেনের কুটির। ধ্যানমগ্ন ওমেনের মুখ চরম প্রশান্তিতে চোখ বন্ধ। মৃত্যুর কোলে ঢলে পড়ে আইসিসের পূজারী ওমেন। প্লেনটা রানওয়েতে নামার আগে ঘুম ভেঙে যায় পিনাকির। চোখটা কোনো মতে খুলে দেখে মাটি দেখা যাচ্ছে, তার সঙ্গে রাস্তাঘাট, বাড়ি, হোটেলের ক্ষুদ্র অবয়ব চোখে পড়ছে। পাশের সহকর্মীটিরও ততক্ষণে নিদ্রাভঙ্গ হয়েছে। পুরো রাস্তা দু চোখের পাতা এক করেনি ভিক্টর। অবশ্য ওর যা মনের অবস্থা, তাতে ঘুম আসার কথাও নয়। এয়ারপোর্টের বাইরে বের হতেই গরম হাওয়ার হলকা ওদের বলে দিল এই অভিযান খুব একটা সুখকর হবে না। ভারী ট্রলি ঠেলে বাইরে বের হতেই ওদের নাম লেখা কার্ড হাতে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ছেলেটির পোশাকের ওপর নাম দেখেই বোঝা গেল ওকে হোটেল থেকে পাঠিয়েছে। যদিও সেরকমই কথা ছিল। গাড়িতে উঠতে উঠতেই আবার এসির ঠান্ডা বাতাসে চোখ জুড়িয়ে আসে তিনজনের, ডক্টর পিটারসন, ভিক্টর কার্টার এবং পিনাকি উপাধ্যায়। এয়ারপোর্ট থেকে মূল রাস্তা ছেড়ে গাড়ি ছুটে চলেছে মরুভূমির দিকে। ওরা ইচ্ছে করেই মূল শহর ছাড়িয়ে শহরতলির শেষ প্রান্তে হোটেল নিয়েছিল। মূলত এখানে আসা প্রত্যেক ভ্রমণকারী পিরামিড দেখতেই আসেন, তবে ওদের আসার কারণ আলাদা। কায়রো এয়ারপোর্ট থেকে ঘণ্টাখানেক ওদের গাড়ি গিজার উপর দিয়ে যখন ছুটে যায়, তখন ডান দিকে পৃথিবী বিখ্যাত খুফুর পিরামিড দেখে সবার চোখ কপালে ওঠার উপক্রম। মনে হচ্ছে বিশাল আকার একটি বহুভুজাকৃতি জ্যামিতিক আকার কে যেন সযত্নে মাটির উপর বসিয়ে দিয়েছে। কি অপূর্ব সুন্দর! পিনাকির কথায় ডক্টর পিটারসনের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। সব ঠিক থাকলে আমরাও দেখতে যাব, কি বলে ভিক্টর? ম্লান হেসে মাথা নাড়ে ভিক্টর।
পিনাকি একটি কলেজের ইতিহাসের অধ্যাপক, আর বাকি দুজন পেশায় ও নেশায় আর্কিওলজিস্ট। তাদের মিশরে আসার কারণ ভিসাতে কেবল ঘুরতে যাওয়া উল্লেখ থাকলেও পেছনের ঘটনা ছিল অন্যরকম। মিশরীয় সরকার বহু বছর আগেই পিরামিডের ভেতরে খোঁজ চালানো বন্ধ করে দেন। তুতেনখামেনের মমি উদ্ধারের সঙ্গে জড়িত প্রায় 23 জন সন্ধানকারী এবং তাদের আত্মীয় স্বজন মারা যান। সরকার থেকে পিরামিড খননের কাজ বন্ধ করা গেলেও বন্ধ করা যায়নি উৎসাহীদের লোলুপ দৃষ্টি। হোটেলে পৌঁছে কিছুক্ষণ পরে একটি লোকাল গাড়ি নিয়ে ওরা বেরিয়ে পড়ে ওজয় গ্রামের দিকে। এই গ্রামে বহু যুগ আগে ব্ল্যাক ফেরাউদের রাজত্ব চলত। পরে অন্য ধর্মাবলম্বীদের আক্রমণে গ্রামের লোকেরা তখন ধর্মান্তরিত। যদিও শোনা যায় কিছু মানুষ পুরনো ধর্মাবলম্বী ছিলেন, তবে তাদের পরিণতি বড়ই মর্মান্তিক ছিল। শিশু থেকে নারী কেউ বাদ পড়েনি সে মৃত্যু মিছিলে। ওজয় আজও সেই রক্তাক্ত ইতিহাস বুকে নিয়ে বেঁচে আছে, সাথে লুকিয়ে রেখেছে এক অভিশপ্ত অতীতকে। গাড়ি নিয়ে গ্রামটা চারপাশে এক চক্কর লাগিয়ে তারা ফিরে এসেছিল নিজেদের হোটেলে। রাত তখন 12টা কি 12:30। হোটেল থেকে নিশ্চুপে বেরিয়ে আসে 3 জন। হোটেল থেকে গাড়ি নিলে তারা জেনে যাবে ঠিক কোথায় যাচ্ছে, তাই সেই লোকাল ড্রাইভারকে বলে রেখেছিল পিটারসন। ড্রাইভার ফোন করতেই ওরা বেরিয়ে আসে হোটেলের পেছন দিকে। মূল সদর দরজা বন্ধ, কেয়ারি করা গাছের ঝোপের পেছনে পাঁচিলটা ভাঙা। সেদিক দিয়ে 3 জন নেমে আসে হোটেলের পেছনের গলিতে। রাস্তাটা অপেক্ষাকৃত নির্জন এবং সরু। গাড়িটা বড় রাস্তায় অপেক্ষা করছে। গলি পেরিয়ে মূল রাস্তায় উঠলে আবার সব স্বাভাবিক। এত রাতে লোকজন নেই, কিন্তু শাঁ শাঁ শব্দে গাড়ি পেরিয়ে যাচ্ছে। তাদের যাত্রাপথ শহর থেকে অনেকটা দূরে, প্রায় 2.5 ঘন্টা যেতে হবে। পৌঁছতে পৌঁছতে রাত 3টে। 5টার মধ্যেই সূর্যোদয় হয়ে যাবে, কাজেই হাতে মাত্র 2 ঘন্টা। ঘটনাটা একটু শুরু থেকেই বলা যাক। মাসখানেক আগে খবরের কাগজে একটা খবর আসে, মিশরের একটি প্রান্তিক গ্রামে হঠাৎ করে কিছু মানুষ মারা যেতে থাকে। তাদের দেহ পাওয়া যায় গ্রাম সংলগ্ন জঙ্গলের ধারে একটি পোড়ো বাড়ির বাইরে, আবার কখনো তার আশেপাশে। মৃতদেহগুলোকে দেখে মনে হয় যেন কোনো বন্য জন্তুর আক্রমণের শিকার হয়েছিল তারা। কিন্তু গ্রামবাসীরা জানায় যে ওই এলাকায় কোনো হিংস্র জানোয়ার নেই। তাহলে এই মানুষগুলোর মৃত্যু হচ্ছে কিভাবে? এই খবরের খোঁজে এক রিপোর্টার সেখানে গিয়ে নিরুদ্দেশ হয়ে যান। অনেক খুঁজেও তার কোনো হদিশ পাওয়া যায় না। সেই রিপোর্টার আর কেউ নয়, ভিক্টরের নিজের দাদা চার্লি। ভিক্টর যখন দাদার খোঁজে প্রায় পাগল হতে বসেছিল, তখনই খবরটা পৌঁছয় তারই সিনিয়র ডক্টর পিটারসনের কানে। তিনি নিজের সোর্স লাগিয়ে অনেক খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু কোনো খবরই পাননি। উপরন্তু আরও কিছু চাঞ্চল্যকর তথ্য আসে তার কাছে। তিনি জানতে পারেন যে সরকার থেকে মমি খনন কার্য বন্ধ করে দিলেও কিছু অসাধু লোকেরা ভেতরে ভেতরে সেই মমির থেকে অনেক অ্যান্টিক জিনিসপত্র চুরি করে বাজারে বিক্রি করে দিচ্ছেন। এবং এও জানা গেছে মমিকে রক্ষা করতে পুরো জিনিসটাই একটা সাজানো কূটনৈতিক পদক্ষেপ ছিল। তবে প্রশ্ন একটাই, 23 জন লোকের মৃত্যু কিভাবে হলো? যদিও সেই নিয়ে কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। গ্রামটায় ঢুকে দিনের বেলা সেরকম কোনো তথ্য ওরা সংগ্রহ করতে পারেনি। এখানে আসার আগে পিটারসনের জন্য যে কাজ করছিল সে একটা শর্তেই রাজি হয়েছিল, যে ওর নাম কোনো মতেই সবার সামনে যেমন না আসে। সেই কারণেই আতিকুর দিনের বেলা ওদের কোনো সাহায্য করতে পারবে না। কথা ছিল যা তল্লাশি চালানো হবে সব রাত্রের অন্ধকারে। ফাঁকা রাস্তায় গাড়ি বেশ জোরেই ছুটছিল। 2 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টায় তারা পৌঁছে গেলেন গ্রামে। নিঝুম হয়ে রয়েছে চারিদিক। পথে ঘাটে একটা কুকুর পর্যন্ত নেই। পেন্সিল ব্যাটারির টর্চের আলোয় অল্প কিছু জায়গা আলোকিত হচ্ছে। ড্রাইভারকে একটু দূরেই দাঁড় করিয়ে রেখেছিলেন পিটারসন। ধীর পায়ে ওরা গ্রামের ভেতর ঢুকে আসেন। ভিক্টর আর পিনাকি পিছু পিছু অনুসরণ করেন। গ্রামের মাঝে একটা বড় ইদারার কাছে এসে একটা অদ্ভুত শব্দে শীষ দেয় পিটারসন। প্রত্যুত্তরে সেই একই শব্দের শীষ দূর থেকে শোনা যায়। ধীর কণ্ঠে কেউ বলেন,
আলো বন্ধ করো। সাথে সাথে বন্ধ হয়ে যায় 3টে টর্চ। একটি লোক চাদর মুড়ি দিয়ে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসে গ্রামের ভেতর থেকে। সামনে আসতেই পিটারসন এগিয়ে যায় তার দিকে। ওদের দুজনের মধ্যে কী নিয়ে কথা হয় কেউ জানতে পারে না। কিছুক্ষণ পরে পিটারসন বাকিদের কাছে ফিরে এসে বলে, চলো। ভিক্টর উত্তেজিত হয়ে বলে, দাদাকে পাওয়া গেছে? ডক্টর কোনো জবাব না দিয়ে এগিয়ে চলে। ভিক্টর আবার বলে, স্যার বলুন না স্যার, দাদাকে পাওয়া গেছে? একটু সবুর করো। জীবনের ঝুঁকি নিয়ে আমরা সবাই তার খোঁজে এখানে এত দূরে এসেছি। এখানে এমন কিছু আছে যেটা আমাদের কল্পনারও অতীত। এত নিশ্চিদ্র অন্ধকার যে পাশের লোককেও দেখা যায় না। আতিকুরকে কোনো মতে অনুসরণ করে চলেছে ওরা। মাঝে মাঝে পিছিয়ে পড়ছে ভিক্টর বা পিনাকি। পিটারসনের খোঁড়া পা নিয়ে চলতে বেশ সমস্যা হচ্ছে, যদিও পিনাকির মাথায় অন্য কিছু ঘুরছে। দুপুরে যখন ওরা এই গ্রামে আসে তখন এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা ভাঙা বাড়ির সামনে এসে পৌঁছয় পিনাকি। বাকিদের বলে এসেছিল প্রকৃতির ডাকে হালকা হতে যাচ্ছে। পোড়ো বাড়ির মধ্যে এত অন্ধকার যে দিনের বেলাতেই পরিষ্কার করে কিছু দেখা যায় না। মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরটা দেখার চেষ্টা করে ও, কিন্তু পরিষ্কার কিছু দেখতে পায়নি। ফিরে আসছিল, হঠাৎ একটা পুড়ে যাওয়া কাপড়ের টুকরোর ওপর চোখ পড়তেই সন্তর্পণে সেটিকে বের করে নিয়ে আসে পিনাকি। কাপড়ের টুকরোটা একটা মূর্তির পেটের ভেতর ঢুকিয়ে রাখা। মূর্তিটি ঠিক কার সেটা বোঝা যায় না। কাপড়ের ভেতর মুড়িয়ে রাখা রয়েছে কিছু লিপির আকারের তালপত্র। সন্তর্পণে কাউকে কিছু না বলে সেটাকে জ্যাকেটের ভেতর ঢুকিয়ে নেয় সে। হোটেলে ফিরে অনেকবার পড়ার চেষ্টা করেছিল, কিন্তু বুঝতে পারেনি। তার এক বন্ধুর হায়ারোগ্লিফিক লিপির উপর অনেক দক্ষতা। তাকে ছবি তুলে মেল পাঠিয়েছে, কিন্তু জবাব এখনো আসেনি। পিনাকি কোথায়? পিটারসনের গলার আওয়াজ অন্ধকার ফোনে বেরিয়ে এসেছে। বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল পিনাকি। হারি আপ মাই বয়, সময় বেশি নেই। শব্দ অনুসরণ করে সে এগিয়ে যায় সেদিকে। দ্রুত অনুসরণ করে ওরা যেখানে পৌঁছল সেটা আর কোথাও নয়, পিনাকির সকালে দেখা সেই জায়গাটা। চারিদিকে দলা দলা কুয়াশার মতো কি যেন ভাসছে। ভিক্টর গলা খাতে নামিয়ে জিজ্ঞাসা করে, এগুলো কি আতিকুর? আতিকুর কোনো উত্তর দেয় না। স্যার আপনি কোথায়? চিৎকার করো না ভিক্টর, আমরা সবাই এখানেই আছি। এগুলো কি গরমকালে কুয়াশা? কে বলেছে এগুলো কুয়াশা? এবারে আতিকুর বলে ওঠে, এই জায়গাটা গ্রামের একদম শেষে। শুনেছিলাম যখন বাইরের দেশ থেকে আক্রমণ হয় তখন কিছু পুরনো ধর্মাবলম্বী এদিকে এক সাধুর আশ্রমে লুকিয়ে থাকেন। তাদের ধরে হত্যা করে ফেলে দেওয়া হয়। লাশ পচে গন্ধ বের হতে থাকে, তখন মাটি খুঁড়ে তার নিচে চাপা দেওয়া হয় লাশগুলো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিচেই রয়েছে সেই জায়গা। শোনা যায় সেই সাধু তার আরাধ্যা দেবীকে নিয়ে জঙ্গলে পালিয়ে যান, কিন্তু তারপর বজ্রপাতে তিনি মারা যান। কিন্তু আমরা এখানে কেন এসেছি? কারণ আছে ভিক্টর। তুমি কি জানো তোমার দাদা কি কারণে নিরুদ্দেশ? না স্যার। আমি আগেই সবটা জেনেছি, কিন্তু তখন তোমায় বললে তুমি ভয় পাবে, তাই তোমায় কিচ্ছু বলিনি। আতিকুর আমায় আগেই সব জানায়। দেখো, যেহেতু গ্রামটা প্রান্তিক, তাই কোনো জিনিস পাচার করা বা লুকিয়ে রাখার আদর্শ জায়গা হলো এই গ্রাম। এখানকার অধিকাংশ মানুষই গরিব, ফলে অল্প কিছু টাকার বিনিময়ে নিজের জীবন বাজি রেখে তারা মিশরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পিরামিডের বিভিন্ন অংশ বের করে নিয়ে আসে বিক্রির জন্যে। লোকচক্ষুর সামনে যে কটা পিরামিড রয়েছে তার থেকে বেশি সংখ্যক রয়েছে যার খোঁজ কেউ রাখে না।
আর সেই সব পিরামিডের মধ্যে রয়েছে অসংখ্য দুর্লভ জিনিস, যা এখনকার বাজারে মহামূল্যবান। খবরের খোঁজ করতে এসে সেরকম একটি পিরামিডের খোঁজ পায় সে। ব্ল্যাক ফারাওদের মধ্যে এক পুরোহিতের পিরামিড সেটি। তিনি ছিলেন আইসিসের পূজারী। আইসিস ছিলেন জাদুর দেবী। সেই পুরোহিত জাদুবিদ্যায় সিদ্ধহস্ত হলেও মৃত মানুষকে জীবিত করার বিদ্যা অর্জন করতে পারেননি। ব্ল্যাক ফারাও কুশার তৃতীয় পুত্রকে তিনি ব্যবহার করেন ওই বিদ্যা অর্জনের জন্য। জীবন্ত মমি হিসেবে তাকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখেন। নির্ধারিত দিনে তিনি কুশার সন্তানকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তাকে জীবিত করতে পারেননি। কুশার কানে সেই খবর পৌঁছতে রাগে অন্ধ হয়ে তাকেও জীবন্ত মমি করা হয়। সেই সঙ্গে তিনি অভিশাপ দেন সমস্ত গ্রামবাসীদের যে ওই পুরোহিতের মমি কেউ খুঁড়ে তাকে উদ্ধার করার চেষ্টা করলে সে হয়ে যাবে এক জীবিত প্রেত, আর সে হবে এই গ্রামের আতঙ্ক। হোয়াট? কি বলছেন ডক্টর? হ্যাঁ, ঠিকই শুনেছ পিনাকি। এর সঙ্গে আমার দাদার কি সম্পর্ক? চার্লি কি করেছে ডক্টর? ঘুষঘুষে আগুনে এক বোতল কেরোসিন ঢেলেছে চার্লি। শোনো, তবে আমি পুরোটা জানি না, তবে যতটা জানি ততটা বলছি। এ গ্রামের লোক ব্ল্যাক ফারাও কুশার অভিশাপের কথা জানত বলেই ওই মমির আশেপাশে যেত না। পয়সার লোভ বড় বড় ভয়কেও জয় করে নেয়। দুজন বিদেশি এখানে আসে রিসার্চের কাজে। ঘুরতে ঘুরতে তারা জানতে পারে এই গ্রামের কোনো গুপ্ত স্থানে অভিশপ্ত মমি আছে। লোভের বশবর্তী হয়ে খুঁজতে থাকে তারা সেই মমি। তাদের আসল উদ্দেশ্য মমির ভিতরে লুকিয়ে রাখা ধনরত্ন। এখন বাইরের বাজারে ওই সমস্ত অ্যান্টিক জিনিসের দাম প্রচুর। এই গ্রামের কোনো লোককে তারা জানতেও দেয়নি যে তাদের মনে কি আছে। কয়েকদিন গ্রামের আশেপাশে ঘোরাঘুরি করে গ্রামের মোড়লের বাড়িতে তারা আশ্রয় নেয়। তারা জানায় এই গ্রামে মেডিকেল ক্যাম্প করতে এসেছে। কিছু নকল কাগজপত্র ছিল ওদের সঙ্গে। অশিক্ষিত গ্রামবাসীরা বিশ্বাস করে নেয়, কারণ তখন এই গ্রামে ম্যালেরিয়ার প্রচণ্ড প্রকোপ। বিদেশের উন্নত ওষুধ জাদুর মতো গ্রামবাসীদের ওপর কাজ করে। আসলে এত প্রত্যন্ত গ্রামে তারা ভালো ওষুধটুকুও পায় না, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ওরা থাকতে শুরু করে দেয়। গোপনে খোঁজ চালায় কোথায় সেই লুকিয়ে রাখা মমি আছে। এক রাতে তারা খুঁজে বের করে চিসিসের অভিশপ্ত মমি। আগে থেকে বাইরের কয়েকজন শ্রমিককে তারা নিয়ে এসেছিল গোপনে। সেই রাত থেকেই তারা চুপিসারে খনন শুরু করে দেয়। দিনের বেলাটা তারা স্বাভাবিক থাকতো, আর রাত হলেই তারা শুরু করত নিজেদের কাজ। প্রায় দিন 15 পর গ্রামের লোকেদের একটু সন্দেহ হয়। এক রাতে মোড়ল নিজে চুপিসারে দেখতে পায় যে কত বড় সর্বনাশ তাদের গ্রামে নেমে এসেছে। কিন্তু তার আগেই অনেক বেশি দেরি হয়ে গেছে। মোড়ল সেই রাতেই গ্রামবাসীদের একত্রিত করে সেখানে গিয়ে দেখে যে মমির ঢাকনা খোলা। চিসিসের সঙ্গে রাখা যাবতীয় মূল্যবান জিনিস নিয়ে ওই দুই বিদেশি পালিয়ে গেছে। এসব কিছু দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেও তাদের করার মতো কিছুই ছিল না। যদিও তারপরে অঘটন ঘটেনি দেখে তারা ভেবেছিল যে সমস্ত ঘটনাটাই যা তারা এতদিন পূর্বপুরুষের কাছ থেকে শুনে এসেছে পুরোটাই গাল গল্প। কিন্তু সর্বনাশ নেমে আসে মাসখানেক পর। তারা ভয়ে ভিতরে ভালো করে দেখেনি, শুধু বাইরে থেকে দেখেছিল যে চিসিসের মমির ঢাকনা খোলা, তাই দেখেই পালিয়ে আসে। যদি ভালো করে দেখতো তাহলে বুঝতে পারত ওই মমির মধ্যে চিসিসের যে দেহাবশেষ থাকা উচিত সেখানে ছিল না সেটা। বিপদ যেদিন ঘটল সেই দিন রাত্রিরে মোড়লের বাড়ির সামনে কারো কান্নার শব্দ পেয়ে মোড়ল মশাই বাইরে আসেন, কিন্তু তারপর আর ঘরে ফিরে যাননি।
তার শরীর পাওয়া যায় 2 দিন পর এই পোড়ো বাড়ির সামনে। ডক্টরের শেষের কথাটা শুনেই পিনাকি আর ভিক্টর লাফিয়ে 2-3 পা সরে গেল। তারপর থেকে সেই হত্যালীলা চলতেই থাকে। প্রতি সপ্তাহে একজন লোক উধাও হয়ে যায়। প্রত্যন্ত গ্রাম, তাই সরকারের টনক নড়ল অনেক দেরিতে। ততদিনে গ্রামের অনেক লোক কোনো এক অজানা আততায়ীর শিকারে পরিণত হয়েছে। এই খবরটাই এক নিউজ পোর্টাল সাইটে খুঁজে পায় চার্লি। সে আসে এই সমস্ত ঘটনার একটা সরজমিনে তদন্ত করে একটা আর্টিকেল লিখবে বলে। আর সেই আশা কাল হলো দাদার। ভিক্টরের এই কথায় পিনাকি আর পিটারসন দুজনেই পেছন ফিরে তাকায়। ডক্টর একটা দীর্ঘশ্বাস ফেলে। এর পরের ঘটনা সবচেয়ে ভয়ানক। আতিকুর সেই পোড়ো বাড়ির সামনে একটা ভাঙা পাথরের ওপর বসল। তারপর বলল, ডক্টর সাহেব যেটুকু বললেন সেটা তো গেল অর্ধেক ঘটনা। ব্ল্যাক ফেরাও চিসেসকে অভিশাপ দেওয়ার পরেও তার মমি খুলে তার শরীর উদ্ধার করার জন্য ওর কিছু শিষ্য গোপনে প্রচেষ্টা চালায়। শোনা যায় তখনও এই রকমই এক আতঙ্কের সম্মুখীন হয়েছিল এই গ্রাম। আমাদের পূর্বসূরি অনেক পরে এ গ্রামে আসে বসবাস করতে, সবই লোকমুখে শোনা। তখন ওই গ্রামকে উদ্ধার করেছিলেন ওমেন। কোথা থেকে তিনি এসেছিলেন, কি তার ধর্ম, কেউ জানত না। শোনা যায় তারপরই আমাদের এই গ্রাম নানা আক্রমণে বিভিন্ন ধর্মাবলম্বীদের আখড়ায় পরিণত হয়েছিল। তিনি কার সঙ্গে আর কবে এই গ্রামে এসেছিলেন কেউ জানে না। যাই হোক, আমরা এখন যে ঘরের সামনে দাঁড়িয়ে আছি সেই ঘরটা ছিল সেই ওমেনের। তিনি অনেক চেষ্টার পর সেই জিসাসের মমিকে আবার যথাস্থানে প্রতিস্থাপন করে তাকে শান্ত করেন। কিন্তু তিনি অনেক চেষ্টা করেও কুষার অভিশাপ চিরতরে দূর করতে পারেননি। গ্রামের লোক ধীরে ধীরে ঘটনাটা ভুলতে বসেছিল, কিন্তু কুষার বংশধরদের মনে তখনও জ্বলছিল প্রতিশোধের আগুন। অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারে যে চিসেসের এক উত্তরসূরি তখনও নাকি তার একমাত্র সন্তানকে নিয়ে এই গ্রামেই লুকিয়ে আছে। কুষার বংশধরেরা তখন তাকে হত্যা করতে উদ্যত হয়। ছেলেটিকে এক ঝড় জলের রাতে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায় চিসেসের বংশধর। পরে যে তাদের কি হয়েছিল কেউ জানে না, কিন্তু ওমেনের বাড়ির বাইরে সেই নারীর কিছু গয়না পড়ে থাকতে দেখা গিয়েছিল। সবাই ভেবে নিয়েছিল হয়তো প্রাণ বাঁচাতেই ছেলেকে নিয়ে সেইখানে আসে, আর কপাল দোষে বজ্রাঘাতে তাদের প্রাণহানি হয়। সবচেয়ে অদ্ভুত বিষয়, ওমেনের ঘরে যে এরকম একটা গভীর গর্ত খোঁড়া, তা আমরা গ্রামবাসীরা তখনকার দিনে কেউই জানতেই পারিনি। শুনেছিলাম ওমেন খুব সাদাসিধে জীবনযাপন করতেন। কারোর সঙ্গে বেশি কথাবার্তা বলা বা গ্রামের ভেতরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করা একেবারেই পছন্দ করতেন না। সর্বক্ষণ তিনি এক গভীর সাধনায় মগ্ন থাকতেন। অনেকে বলেন বজ্রাঘাতে ওমেনের মৃত্যু হয়েছিল, কিন্তু তার শরীর খুঁজে পাওয়া যায়নি। আমরা ছোট থেকেই এই পোড়ো বাড়ি দেখে আসছি, কিন্তু ভেতরে ঢোকার সাহস কেউ কোনোদিন দেখায়নি। গত কয়েক মাস ধরে গ্রামে যে হত্যালীলা চলছে, সেই ঘটনায় আবার এই পোড়ো বাড়ির উপর সবার দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে। প্রতিটা মৃতদেহই এই জায়গার আশেপাশে পাওয়া গিয়েছিল। চার্লি যখন এখানে আসে তখনও পুরো গ্রামটা ভালো করে ঘুরে ঘুরে দেখে। ওর সাথে আমি ছিলাম। গ্রামে আসার আগে আমার সঙ্গেই মেলে যোগাযোগ করে। চার্লি সন্দেহ করে যে এই ভাঙা ঘরের মধ্যে যে গর্তটা আছে তার মধ্যে কিছু একটা অপ্রাকৃতিক জিনিস রয়েছে। সে সেটা দেখে খুঁজে দেখতে চায়। আমি অনেকবার বারণ করার পরও চার্লি আমার একটা কথাও শোনেনি। শেষে আমি ওকে ভয় দেখালাম যে ও যদি এভাবে খোঁজ চালায় তাহলে আমি পুলিশে খবর দেব, কারণ পুরো ব্যাপারটাই হচ্ছিল গোপনে।
চার্লি হয়তো ভয়ে আমার থেকে সবটা লুকিয়ে গেল, আর সেটাই হলো সবচেয়ে বড় সর্বনাশের কারণ। আমাকে না জানিয়ে এক রাতে ও এই জায়গায় আসে, কিন্তু তারপরে ওর আর কোনো খবর আমি পাইনি। এর 2 দিন পরে চার্লির জামা আর ওর ব্যবহার করা কিছু জিনিসপত্র এই ভাঙা বাড়ির বাইরে আমি খুঁজে পাই। আর তারপর থেকেই আমাদের গ্রামে আবার মৃত্যু মিছিল শুরু হলো। দাদা কি তাহলে বেঁচে নেই? ভিক্টরের গলা কাঁপছে। ওর কাঁধে হালকা চাপ দিয়ে ডক্টর বললেন, দেখো, এটা ভেঙে পড়ার সময় নয়। হ্যাঁ, আমাদের কোনো ক্রমে চার্লিকে খুঁজে বের করতেই হবে। আতিকুর, তুমি এখন কি করতে বলছো? আমি জানি না ডাক্তার সাহেব, কিন্তু আমার মনে হচ্ছে আমরা যদি ওই গর্তের মধ্যে একবার নেমে দেখি, তাহলে হয়তো আমরা কোনো ক্লু পেতে পারি। পিনাকি হঠাৎ করেই বলল, আচ্ছা, এই গর্তের মধ্যে কি কোনো মমি আছে? আতিকুরের মুখের রং যেন কেউ প্লটিং পেপারে শুষে নিয়েছে। পিনাকির দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে সে বলল, আমাদের গ্রামের অনেকে বলে এই গর্তের মধ্য দিয়ে জিসাসের অভিশপ্ত মামির ভেতর যাওয়ার একটা গোপন রাস্তা রয়েছে, কিন্তু কেউ কোনোদিনই গর্তের মধ্যে প্রবেশ করার সাহস পায়নি। আমি যাব, আমার দাদাকে কোনোভাবেই আমি খুঁজে বের করবই। আপনাদের যে জিনিসগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছিলেন ডক্টর? আতিকুরের প্রশ্নে পিটারসন হাতে ধরা বিশাল বড় একটা ব্যাগের মধ্যে থেকে বড় বড় 2টো টর্চ আর তার সঙ্গে মোটা দড়ি বের করে নিয়ে আসেন। ঠিক হলো যে 2 জন বাইরে থাকবে আর পিনাকি এবং ভিক্টর দড়ি ধরে নিচে গিয়ে দেখবে যে ঠিক কী আছে। দড়ি বেঁধে নিচে নামার সময় ভিক্টর আবার প্রশ্ন করে, দাদা কি করে এতদিনই এই গর্তের মধ্যে বেঁচে থাকবে? পিনাকি গর্তের ভেতর প্রায় অর্ধেক নেমে গেছে। আতিকুর আবার বলে, দেখুন, আমরা কেউ জানি না চার্লি ঠিক কোথায় আছে, কিন্তু আমাদের সন্দেহ ওই গর্তের মধ্যে এই কোনো একটা জায়গায় আটকে পড়েছে। বেঁচে আছে কি না সে নিয়ে আমারও সন্দেহ আছে, কিন্তু একবার খুঁজে দেখা দরকার। যদি নিচে নেমে তোমরা কোনো সুড়ঙ্গ পাও, ওখানে ঢোকার আগে আমাদের সিগন্যাল দেবে, কেমন? পিনাকি এবার গর্তের মধ্যে থেকে কথা বলে উঠল। ওর কণ্ঠস্বরটা অনেক দূর থেকে আসছে বলে মনে হলো। আমি একটা সুড়ঙ্গ দেখতে পাচ্ছি ডক্টর, কিন্তু সূর্য উঠতে তো আর বেশিক্ষণ বাকি নেই। এখন এই গর্তের মধ্যে যদি প্রবেশ করি তাহলে তো বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে যাবে, আর আর তখন গ্রামবাসীদের সামনে পড়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। তোমরা আজকে সামনের কিছু অংশের ছবি তুলে নিয়ে এসো, আমরা কাল রাতে আবার আসব। এখন আমাদের হাতে কয়েকদিন সময় আছে। গর্তের মধ্যে প্রবেশ করে সেরকম কিছু পাওয়া যায়নি। হঠাৎ করেই দেখা গেল খানিক দূর গিয়ে সুড়ঙ্গটার দুদিকে বাঁক নিয়ে যেন অনেকটা নিচের দিকে নেমে গেছে। ওপর থেকে ডক্টরের সিগন্যাল পেয়ে ওরা আর সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করেনি। হোটেলে যখন ফিরে আসে তখন ভোর হবে হবে করছে। মূল দরজা খোলার প্রায় 1 ঘন্টা পর তারা হোটেলে ঢোকে, যাতে কারোর কোনো সন্দেহ না হয়। তবুও রিসেপশনের ছেলেটা একটা অদ্ভুত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিল। করিডর পেরিয়ে লিফটের দিকে যেতেই পেছন থেকে বলল, আপনারা কখন বাইরে গেছেন দেখলাম না তো। পিটারসন পেছনে ফিরে একটা কাষ্ঠ হাসি হেসে এগিয়ে গেল নিজেদের ঘরের দিকে। ভিক্টর আর পিনাকিকে বারবার করে বলে দিল যেন কোনো মতে কারোর সামনে মুখ না খোলে, তাহলে কিন্তু সব বানচাল হয়ে যাবে। গতকাল সারা রাত ঘুম না হওয়ায় হোটেলে পৌঁছেই কিছু খাবার মুখে গুঁজে ওরা যে যার বিছানায় শুয়ে পড়ে। ওদের 3টে ঘরই হোটেলের একটু পেছনের দিকে। ইচ্ছে করেই এই ঘরগুলো ডক্টর পিটারসন বুক করেছিলেন, যাতে সচরাচর ওদের যাওয়া আসার ওপর কেউ নজর রাখতে না পারে। রাত্রে আবার ওরা জড়ো হয় ওমেনের বাড়ির ধ্বংসাবশেষের কাছে। আজ ঠিক করেছে দুজনের দুদিকে যাবে। কাল রাত্রে সময়ের অভাবে যেতে পারেনি। পিনাকি আর ভিক্টরের পিঠের ছোট ব্যাগে কার্বলিক অ্যাসিড, একটা ছোট্ট ছুরি
আর আগুন জ্বালানোর সরঞ্জাম। আরও একটা জিনিস যা আতিকুরের অজানা, তা হলো দুটো লোডেড রিভলভার। সুড়ঙ্গ যেখানে দুদিকে বাঁক নিয়েছে সেখান থেকে ওরা দুজনে দুদিকে যাত্রা করে। প্রায় ঘন্টা দুয়েক পর পিনাকি উঠে এসেছিল। সঙ্গে নিয়ে এসেছিল কিছু অ্যান্টিক জিনিসপত্র। আতিকুর সেগুলোকে দেখে ভয়ে কেঁপে উঠে বলেছিল এগুলো যেন এক্ষুনি ফেলে দেয় ও, এগুলোর মধ্যে সমস্ত অভিশাপ লেগে আছে। আতিকুর জানায় পিনাকি যে রাস্তা দিয়ে গিয়েছিল সেই রাস্তাটা কোনোভাবে চিসিসের মমির নিচে সুড়ঙ্গ অবধি চলে গিয়েছে। জিনিসগুলো ওই পোড়ো ঘরের কোণে রেখে দেয় পিনাকি। তাদের মুখ শুকিয়ে গেছে। অনেকক্ষণ ওরা অপেক্ষা করছে, তবু ভিক্টরের দেখা নেই। বহু ডাকাডাকি করেও ভিক্টর ফেরেনি। চিন্তায় ডক্টর নিজের মাথা ঠিক রাখতে পারছিলেন না। চার্লিকে খুঁজতে এসে শেষ পর্যন্ত কি এই ছেলেটাকেও হারাতে হলো? আতিকুরও বুঝতে পারছিল না যে ঠিক কী করা উচিত। ভিক্টরের মানসিক অবস্থা ঠিক ছিল না। সর্বক্ষণ একটা দুশ্চিন্তার কালো মেঘ তাকে ঘিরে রেখেছিল। এরকম পরিস্থিতিতে সবটা জেনেই হয়তো ওকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। সূর্য ধীরে ধীরে উঠতে শুরু করেছে। চারিদিকের জনজীবনের সঙ্গে প্রকৃতিও এবার জেগে উঠেছে। আতিকুর বলে, এবার এখানে থাকা আর নিরাপদ নয়। এখানে আমাকে যদি কেউ দেখে আমাকে গ্রাম থেকে বের করে দেবে, এমনকি আমার মৃত্যুদণ্ডও হতে পারে। পিনাকি বারবার জোর করছিল আরেকবার সুড়ঙ্গে দেখে আসার জন্য, কিন্তু আর সেই ঝুঁকি নিতে পারেননি ডক্টর। ক্লান্ত অবসন্ন শরীরে ওরা ফিরে এসেছিল হোটেলে। তারপর পুরো দিনটা হোটেলের ঘরে বসেই কেটে গেছে। পিটারসনের বারবার মনে হচ্ছিল যেন তারই আরেকটু সচেতন হওয়া উচিত ছিল। ভিক্টর শুরু থেকেই বড্ড বেশি দুর্বল হয়ে পড়েছিল। এমন একটা মানসিক অস্থিরতার মধ্যে ওকে নিচে পাঠানোই উচিত হয়নি। কিন্তু উপায়টাই বা কী ছিল? আতিকুর প্রথমেই জানিয়েছিল যে সে কোনো মতেই ওই গর্তের মধ্যে ঢুকবে না। আর পিটারসনের নিজের পায়ের অবস্থাও তো সঙ্গীন। এক পাও লাঠি ছাড়া সে হাঁটতে পারে না। সেখানে ওই অন্ধকারে অত গভীর গহ্বরে কোন ভরসায় ঢুকবেন? ভিক্টর যে রাস্তা ধরে হেঁটেছিল পিনাকি আজ সেদিকেই যাবে। আজ সারাদিন আতিকুরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এত দুশ্চিন্তায় বয়স্ক মানুষটার চোখ মুখ যেন আরও বুড়োটে হয়ে গেছে। সারা দিনটা সে এক ফোঁটা ঘুমোতে পারেননি, সেটা তাকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। এমনকি দুপুরে খাবারের সময়ও এক বাটি স্যুপ নিয়ে সেটাকে স্পর্শ না করেই তিনি উঠে চলে এসেছিলেন। পিনাকির সঙ্গে যাওয়ার পথে একটা কথাও বললেন না। দুদিনে তখন এই জায়গাটা মোটামুটি চেনা হয়ে গিয়েছিল। আতিকুরের জন্য অপেক্ষা না করে পিনাকি বলল, আর আতিকুরের জন্য অপেক্ষা করে লাভ নেই। আমার মনে হয় ও ভয় পেয়েছে, আর আসবে না। আমি একাই গর্তের মধ্যে নামব, কপালে যা আছে দেখা যাবে। নিচে নামার আগে পিটারসন পিনাকির হাত দুটো ধরে বলে, পিনাকি, পিনাকি, তুমি আমার শেষ ভরসা। যদি তুমি না ফেরো আমিও আর দেশে ফিরে যাব না। আমার দুই প্রিয় ছাত্রকে এইভাবে শেষ করে আমি একা দেশে ফিরতে পারবো না পিনাকি। এই মিশরেরই কোনো এক কবরখানায় আমার শেষ সমাধি হবে। আর যদি ফিরে আসো। ডক্টরের গলা কাঁপছে। উনি কথাটা শেষ করতে পারলেন না। মাটির মধ্যে কিছুটা সিঁড়ির মতো ধাপ পেরিয়ে তারপর সোজা দড়ি ধরে নেমে গিয়েছিল পিনাকি। বাঁদিকে সুড়ঙ্গের মধ্যে কিছুই খুঁজে পায়নি। পথের যেন কোনো শেষ নেই। প্রায় 1-2 কিলোমিটার হাঁটার পর যখন আর কিছুই দেখতে পায় না, তখন সে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। মাটির নিচে অক্সিজেনের অভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল পিনাকির। সুড়ঙ্গ পথটা একটা টানেলের মতো, কয়েক কিলোমিটার চলে গেছে। শহরে যেমন মেট্রো রেলের টানেল হয়, খানিকটা সেরকম। ফেরার সময় প্রায় ঘন্টা 2 হাঁটার পর মাথার ওপর চাঁদের আলো সামান্য দেখতে পেয়ে যেন একটু শান্তির নিঃশ্বাস নেয় সে। দড়ি ধরে ওপরে যখন উঠে আসে তখন তার অবাক হওয়া আরও বাকি ছিল। পিটারসনের মুখে চওড়া হাসি, কিন্তু সে হাসির কারণ কি তা বুঝতে পারে না পিনাকি। সে তো খালি হাতে ফিরেছে।
বাইরে বেরিয়ে আসতেই দেখে ডক্টরের পাশে দাঁড়িয়ে আছে তারই আরেক সঙ্গী। ভিক্টরের চোখে মুখে অসম্ভব ক্লান্তির ছাপ। কিছু প্রশ্ন করার আগেই ডক্টর বলেন ভিক্টর নাকি খুব ক্লান্ত। কাল সারাদিন ও এই সুড়ঙ্গের মধ্যে পথ হারিয়ে ঘুরে বেরিয়েছে, জল খাবার কিছুই পেটে পড়েনি। এর পরের ঘটনা খুবই সামান্য। ওরা আর 2 দিন অপেক্ষা করেছিল। ভিক্টর একটু সুস্থ হতেই কায়রো থেকে প্লেন ধরে ওরা নিজেদের বাসস্থানে ফিরে আসে। চার্লির অধ্যায় ওখানেই শেষ। সবাই ফেরে নিজের নিজের বাসস্থানে। ধীরে ধীরে রোজকার জীবনে কর্মব্যস্ততায় ডুবে যায় একেবারে। এইসবের মাঝেও আসার পর থেকে একটা অদ্ভুত জিনিস সকলের নজর এড়ায় না। মিশর যাওয়ার আগের ভিক্টর আর যে ফিরে এসেছিল সে একেবারে অন্য মানুষ। সেই চঞ্চল ছেলেটা এখন অনেক বেশি গম্ভীর। সারাদিন কি যেন একটা জিনিস খুঁজে বেড়ায়। জিজ্ঞাসা করলে ঠিকমতো উত্তর দেয় না। ওকে দেখে মনে হয় খুব জরুরি জিনিস হারিয়ে গিয়েছে। ফেরার পর থেকে নিজের চীনা গণ্ডি থেকে একেবারে নিজেকে সরিয়ে নিয়েছিল সে। রিসার্চ কমপ্লিট না করেই সে কাউকে কিছু না বলে একদিন উধাও হয়ে যায়। মানুষ যখন সরে যায় তখন তার সমস্ত অস্তিত্ব কাছের মানুষদের স্মৃতি থেকে আবছা হতে থাকে। ভিক্টর গত 2 বছর কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। কর্মজীবনের দড়ি টানাটানিতে ভিক্টরের সঙ্গে পিনাকির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হতে থাকে। অবসর নিয়ে নিজের গ্রামে ফিরে যান পিটারসন। মিশর থেকে ফিরে আসার পরেই পিনাকির ফ্যাকাশে বর্ণহীন জীবনে মায়ার আবির্ভাব ঘটে। ওর সঙ্গে পরিচয় খুব অদ্ভুতভাবেই হয়েছিল। ভিক্টরের জায়গায় রিসার্চে যোগদান করে মায়া। ওখানেই প্রথম আলাপ। আর সেই আলাপ যে কবে প্রেমে রূপান্তরিত হয় তা ওরা নিজেরাও বোঝেনি। একদিন অলস বিকেলে বাগানে বসে চা খেতে খেতে একটা জার্নাল নেড়েচেড়ে দেখছিল পিনাকি। কলিং বেলে শব্দটা শুনে তাকিয়ে দেখে একটা অনেক দিনের চেনা অথচ অচেনা হয়ে যাওয়া মুখ বাড়ির সামনে দাঁড়িয়ে। মায়া দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে। ভিক্টরকে মায়া চেনে না, ফলে ওর অবাক হওয়া স্বাভাবিক। মিশরের দিনগুলো হঠাৎ চোখের সামনে ভেসে উঠল পিনাকির। পিনাকি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ভিক্টরকে। কোথায় ছিলে এতদিন? মায়ার মুখের হতভম্ব ভাবটা কাটেনি তখনও। ভিক্টরের তরফ থেকে কোনো সাড়া পেল না পিনাকি। ও তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। ওর চেহারা দেখে মনে হচ্ছে ও খুবই অসুস্থ। সারাদিনের ক্লান্তি ও পথশ্রমে ওকে আরও রুগ্ন দেখাচ্ছে। ভেতরে এসো ভিক্টর। মায়া আলাপ করিয়ে দিই। ও আমি বড় ক্লান্ত, একটু বিশ্রাম চাই। পরনের কোট খুলে রাখতেই পিনাকি খেয়াল করে ওর সারা শরীর ফ্যাকাশে হয়ে গেছে। দীর্ঘদিন অসুখে ভুগলে মানুষের শরীরের অবস্থা যেরকম হয়, ভিক্টরের শরীরের এখন সেই হাল। হাঁটতে গিয়ে প্রায় পড়েই যেত যদি না পিনাকি ধরে ফেলতো ওকে। পিনাকি চেয়ারে ওকে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, এখানে বসো। এই শরীর নিয়ে তুমি এতটা রাস্তা এলে কিভাবে? ওদিক থেকে কোনো উত্তর আসে না। ছেলেটা কেঁদে ওঠায় মায়া অনেকক্ষণ আগেই বসার ঘর থেকে চলে গেছে। পিনাকি আবার বলে, আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে? আমরা কত খুঁজেছি তোমাকে। এবারে ভিক্টর ঠান্ডা গলায় জবাব দেয়, আমিও খুঁজছি আমার মুক্তির রাস্তা, কিন্তু পাচ্ছি না। বিশ্বাস করো, আমি আর পারছি না। পিনাকির মুখে আধার ঘনিয়ে আসে। ও মনে মনে ভাবে ভিক্টর মানসিকভাবে অসুস্থ। ততক্ষণে এই বাড়ির যে সর্বক্ষণের পরিচারিকা, সে ডাইনিং টেবিলে ভিক্টরের জন্য খাবার দিয়ে গেছে। খাবার তার জায়গায় পড়ে রইল। একটা খাবারও ছুঁয়ে দেখল না ভিক্টর। তুমি কি ঘুমোবে? পিনাকির প্রশ্নে ভিক্টর মাথা নাড়ে। জামা কাপড় না ছেড়েই পিনাকির দেখিয়ে দেওয়া ঘরের বিছানায় নিজের শরীরটাকে ফেলে দিল সে। কয়েক মুহূর্তের মধ্যেই ওর নাক ডাকা শব্দ শুনে দরজাটা বন্ধ করে পিনাকি নিজের ঘরে ফিরে আসে। ঘরে এসেই সর্বপ্রথম ডক্টর পিটারসনকে ফোন করে সব ঘটনা বলতেই উনি জানালেন আগামীকালের ট্রেনেই তিনি পিনাকির বাড়িতে আসবেন। 1 সপ্তাহের মধ্যেই পিনাকির জীবনে কালবৈশাখী ঝড় এসে সব লণ্ডভণ্ড করে গেছে। বিধ্বস্ত অবস্থায় কায়রো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে পিনাকি। ওর গন্তব্য এখন অজয় গ্রাম। এয়ারপোর্টের বাইরে ট্যাক্সি আসতেই সে নিজের শরীরটাকে যেন ফেলে দিল পেছনের সিটে। এই 7টা দিন একটা মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি পিনাকি।
এক ভয়াবহ সর্বনাশকে সে যে সেদিন সবার চোখের আড়ালে বের করে এনেছিল তা সে কোনোদিন ঘুণাক্ষরে টের পায়নি। এই 7 দিন ধরে বহুবার আতিকুরকে ফোনে ধরার চেষ্টা করেছে, কিন্তু যতবারই ডায়াল করেছে ততবারই ওই দিক থেকে যান্ত্রিক কণ্ঠ জানান দিচ্ছে যে ফোনটি বন্ধ করা আছে। এবারের লড়াইটা একান্তই পিনাকির নিজস্ব। গাড়ি যখন গ্রামের সামনে এসে দাঁড়ালো তখন দুপুর গড়িয়ে বিকেল নেমে গেছে। প্রায় 2 বছর পর গ্রামটার দিকে তাকিয়ে হু হু করে ওঠে পিনাকির মন। জনমানব শূন্য খালি গ্রামটা যেন পিনাকির দিকে তাকিয়ে বিদ্রূপ করে বলছে, সব হারিয়ে ফেলেছ তুমি, সব। এই ফাঁকা গ্রামে পিনাকির কি করা উচিত ও বুঝতে পারে না। ট্যাক্সি ড্রাইভার তাকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে কোনো মতে যেন পালিয়ে বাঁচল। এয়ারপোর্টে অনেক অতিরিক্ত টাকার প্রতিশ্রুতি দিয়ে তাকে রাজি করিয়েছিল। তখনও বুঝতে পারেনি এখানে আসার জন্য এত অনীহা কিসের। এখন চোখের সামনে গ্রামের দৃশ্য দেখে বুঝতে পারছে এত ভয়ের কারণ। গ্রামের ভেতর পা বাড়ায় পিনাকি। হাঁটতে হাঁটতে কিছু কিছু টুকরো কথা নিজের মনেই বলতে থাকে। আমার বুঝতে ভুল ছিল। ভিক্টর যেদিন আমার বাড়িতে আসে সেদিন থেকেই আমার বাড়ির পরিবেশ কেমন যেন বদলাতে শুরু করে। ও যেন থেকেও ছিল না, সারা দিন ওই ঘরটার মধ্যে নিজেকে বন্ধ করে রাখত। খাওয়া দাওয়া ছিল নামমাত্র। মায়ার মধ্যে তবে একটা অদ্ভুত পরিবর্তন এসেছিল। ও কোনো সময় আমাকে ছেড়ে থাকতে চাইতো না। কোনো না কোনো অছিলায় ও সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকতে চাইতো। মায়া, আমি বুঝিনি মায়া, আমি বুঝিনি। চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ে, আবার বিড়বিড় করে বলতে থাকে ও, আমি ভেবেছিলাম হঠাৎ করে একটা অচেনা লোক বাড়িতে আসায় হয়তো ওর অস্বস্তি হচ্ছে। আমি অনেকবার ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কোনো সদুত্তর পাইনি। ভিক্টর আসার পরের দিন যখন ডক্টর পিনাকির বাড়িতে এসে পৌঁছয় সেই সময় পিনাকি বাড়ির বাইরে ছিল। পুরো ঘটনাটাই ওর অনুপস্থিতিতে ঘটে যায়। কাকতালীয়ভাবে ওর বাড়ির পরিচারিকাটিও তখন বাজারে গিয়েছিল রোজকার জিনিসপত্র কিনতে। সময়টা তখন সম্ভবত সন্ধ্যে 6টা কি 6:30। বাইরে আধো অন্ধকার ঘনিয়ে এসেছে। ডক্টর খেয়াল করে ঘরের ভেতরে কোনো আলো জ্বালানো হয়নি। দরজার বাইরে দাঁড়িয়ে জোরে জোরে কড়া নাড়তে থাকে সে। কিছুক্ষণ পর কেউ দরজা খুলে না দেওয়ায় দরজায় সামান্য চাপ দিতেই সেটা মৃদু শব্দ করে খুলে যায়। আর তার পরের দৃশ্য অতীব ভয়ানক। ডক্টর খেয়াল করেন বাড়ির ভেতর থেকে একটা মহিলা কণ্ঠের তীক্ষ্ণ চিৎকার ভেসে আসছে। ডক্টর বৃদ্ধ অসমর্থ শরীরটাকে নিয়ে কোনো মতে সেদিকে এগোতে থাকেন। অন্ধকারে কিসের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান মাটিতে। বাঁ দিকের একটা ঘরের দরজা তখনও খোলা ছিল। সেদিকে নজর পড়তে দেখেন ঘরের মধ্যে একজন মানুষ পেছন ফিরে দাঁড়িয়ে, তার মাথাটা একদিকে হেলে আছে। এবারে ডক্টরের নজর পড়ে লোকটির পায়ের দিকে। বাইরে তখন পুরোপুরি অন্ধকার নেমে এসেছে, তবুও সেই অন্ধকারে তিনি স্পষ্ট বুঝতে পারেন কাপড়ে পোড়া একটা মানব শরীর অনেকটা যেন মমির আকারে মেঝেতে পড়ে ছটফট করছে। একটা গোঙানির শব্দ শোনা যাচ্ছে। ডক্টর শব্দটা শুনে বুঝতে পারেন যে কোনো এক নারী। লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করেন। তার পা দুটো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তবুও কোনো মতে শরীরটাকে হেঁচড়ে নিয়ে ভেতরে প্রবেশ করেন। পেছন ফিরে দাঁড়িয়ে থাকা লোকটির সামনে আসতেই তার মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে আসে, ভিক্টর। কোনো প্রতিক্রিয়া নেই দেখে ভিক্টরকে কাঁধ ধরে জোরে ধাক্কা দিয়ে বলেন, এসব তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? ভিক্টরের মুখ দেখে দুহাত পিছিয়ে আসেন তিনি। এ কোন ভিক্টর? এ তো সম্পূর্ণ অচেনা। চিৎকার করে ওঠেন তিনি, তুমি কে? তুমি তো ভিক্টর নও। আপনি ঠিক ধরেছেন, আমি ভিক্টর নই। আমি চার্লি, ওর যমজ ভাই। আপনারাই তো আমাকে আবার ফিরে আসতে সাহায্য করলেন। আমি এত বছর ধরে
যা খুঁজে গেছি, কিন্তু কোনোভাবেই খুঁজে পাইনি। আজ এত বছর পর আমি জানতে পেরেছি যে তা পিনাকির বাড়িতেই লুকিয়ে আছে। ভিক্টর কোথায়? কি লুকোনো আছে পিনাকির বাড়িতে? তুমি জানো না ডক্টর, ও আমার পরম শত্রু। কথা শেষ হওয়ার আগেই পাশের ঘর থেকে পিনাকির ছেলে রনির কান্নার শব্দ ভেসে আসে। মাটির ওপর পড়ে থাকা নারী শরীরটা একবার যেন আরও জোরে জোরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। দ্রুত গতিতে ঘর ছেড়ে বেরিয়ে যায় চার্লি। ডক্টর হাঁটু মুড়ে কোনো মতে নিচে বসে দ্রুত হাতে ব্যান্ডেজটা খুলতে থাকেন। মুখ অব্দি খোলার পরেই ভেতর থেকে মায়া চিৎকার করে কেঁদে ওঠে। স্যার 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 আমার ছেলেকে বাঁচান, ও মেরে ফেলে দেবে। ওই লোকটা বদ্ধ উন্মাদ স্যার, ওই লোকটা বদ্ধ উন্মাদ। আপনি পিনাকিকে এক্ষুনি একটা ফোন করুন, এক্ষুনি একটা ওকে ফোন করুন। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে মায়া। ডক্টর কোনো মতে মায়াকে বন্ধনমুক্ত করে ওর পাশের ঘরে আসে। এসে দেখল সেই ঘর খালি। চার্লি বা রনি কেউ নেই সেখানে। আর্তনাদ করে কেঁদে ওঠে মায়া। স্যার আমার ছেলেটা। ততক্ষণে সারা বাড়ির আলো জ্বলে উঠেছে। পরিচারিকা এসে সারা বাড়িতে আলো জ্বালিয়ে দেয়। মায়ার এই অবস্থা দেখে সে খুব তাড়াতাড়ি পুলিশ স্টেশনে ফোন করে। রনিকে হারিয়ে মায়া খুব অসুস্থ হয়ে পড়ায় পিনাকি আসার আগেই পুলিশও ওকে হাসপাতালে ভর্তি করে দেয়। পিনাকি আজ বাড়ি থেকে একটু দূরেই কাজে গিয়েছিল। ফিরতে প্রায় ঘন্টা দুয়েক সময় লেগে গেল। পুলিশের সঙ্গে মিলে তন্ন তন্ন করে সম্ভাব্য সব জায়গায় খুঁজেছে সে চার্লিকে। কোথাও নেই সে, যেন বুদবুদের মতো হাওয়ায় মিলিয়ে গেছে। ক্লান্ত অবসন্ন শরীরে হাসপাতালে ফিরে শুনতে পায় দীর্ঘ সময় অক্সিজেনের লেভেল কম থাকার জন্য মায়ার শরীরেই ধকল নিতে পারেনি। ওর বাঁচার আশা খুবই কম। পরের দিন পিনাকি বাড়ি ফিরে আসে হাসপাতাল থেকে কিছু জরুরি কাগজ নেওয়ার জন্য। বাড়ি ফিরতেই পরিচারিকা ওর হাতে তুলে দেয় একটা কালো রঙের ডায়েরি। ডায়েরির ওপর চার্লি কার্টারের নাম দেখে পিনাকির সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। পালিয়ে যাওয়ার সময় বোধহয় এটা ফেলে গেছে চার্লি। রনিকে ফিরে পাওয়ার একটা আশার আলো ওর চোখে মুখে খেলে গেল। তাড়াতাড়ি করে সেটা নিয়ে বসে পড়ে। ডায়েরির প্রথম অংশে 2-2.5 বছরের পুরনো ঘটনার কিছু কিছু কথা লেখা আছে। যখন প্রথম আতিকুরের সঙ্গে ওজয় গ্রামে ওর দেখা হয় সেই সময়কার ঘটনা থেকে। ও লিখেছে, আতিকুর জানিয়েছে আমি যদি ওই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করি তাহলে পুলিশকে খবর দিয়ে দেবে। যা করব সব গোপনে। যে জিনিসের সন্ধান পেয়েছি তা কোনোভাবেই ছেড়ে দিতে পারবো না। যে স্বপ্ন আমি দেখতাম তা সার্থক হতে চলেছে। পড়াশোনায় কোনোদিনই ভালো ছিলাম না। ভিক্টরের মতো নামকরা চাকরিও আমার কপালে জোটেনি, কিন্তু এখন আমি সবটা পেতে সক্ষম। গতকাল দেখলাম ভিক্টর কয়েকজনকে নিয়ে এখানে এসেছে। না, ওরা আমায় চিনতে পারেনি। ওদের দেখলাম ওমেনের ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের সামনে ঘুরছিল। গা ঢাকা দিয়ে ওদের খেয়াল করলাম। আমার ভাইটা এখনো গাধাই আছে। ও জানে না আমি ওকে কতটা ঘৃণা করি। পুরো গ্রামে ও ঘুরে ঘুরে আমায় খুঁজে বেড়াচ্ছে, অথচ আমি ওর চোখের সামনেই রয়েছি। ও বুঝতে পারছে না। আসলে আতিকুর সেজে আমি এতদিন ঘুরে বেরিয়েছি, দীর্ঘ 3টে মাস। আমি এই গ্রামে থেকে নিজেকে এতটাই পরিবর্তন করে নিয়েছি যে মাঝে মাঝে নিজেকে চিনতেই পারি না। আর আতিকুর, ওকে তো সেদিনই শেষ করে দিয়েছিলাম যেদিন ও আমায় পুলিশের ভয় দেখায়। হ্যাঁ, সারাদিন নকল গোঁফদাড়ি পরে থাকতে একটু অসুবিধা হয়, কিন্তু একটা রক্ষে যে ভিক্টর আমায় চিনতে পারেনি, ওর জন্যই সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল। আতিকুরকে খুন করে ওর গর্তের মধ্যেই ফেলে এসেছিলাম। একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, ওমেনের বাড়ির গর্তের নিচে যে সুড়ঙ্গ পথটা আছে সেটা শেষ হয়
চিকিসের মমির গহ্বরে। খুঁজতে খুঁজতে আমি পৌঁছে গিয়েছিলাম সেখানে। প্রচুর অ্যান্টিক জিনিস ভরা। ধীরে ধীরে বের করে এনে বাজারে বিক্রি করাও শুরু করলাম। কিন্তু কিছুদিন পর যে জিনিসটা হলো সেটা আর কল্পনাও আমি করিনি। কুষার অভিশাপ মিথ্যে ছিল না। এক ভয়ানক অভিশাপ দিয়েছিলেন কুষা। আমি সেই রোগে আক্রান্ত হয়ে পড়ি। কিভাবে কিসের থেকে এই রোগ আমার শরীরে ছড়িয়েছে আমি জানি না। ভিক্টরকে আমি ঘৃণা করতাম ঠিকই, কিন্তু ওর সঙ্গেও যে আমাকে ঠিক এই কাজটা করতে হবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। 1199 সালের যে দুর্ভিক্ষ ইজিপ্টের মাটিকে ভয়ানক অভিশাপ দিয়ে গিয়েছিল, সেই অভিশাপই রয়ে গিয়েছে চিকিসের মমির মধ্যে। সেই মমির ঢাকনা খুলে সেখান থেকে অ্যান্টিক জিনিসগুলো বের করে আনতেই সেই অভিশাপ আমার মধ্যেও সঞ্চারিত হলো। ক্যানিবালিজম বা নরমাংস ভক্ষণকারী এক নামানুষে রূপান্তরিত হয়েছিলাম। তারপর থেকেই গ্রামের থেকে নিজেকে লুকিয়ে রাখতাম। দিনের বেলা বেরোতে পারতাম না। সূর্যের আলো আমার সহ্য হতো না। সামান্য থেকে সামান্যতম দিনের আলোয় আমার সারা শরীর জ্বলে যেত। সারা শরীর কাপড়ে মুড়ে নিজেকে ওমেনের বাড়ির গর্তের মধ্যে লুকিয়ে রাখতাম। আর রাত হলেই বেরিয়ে আসতাম আমার খাবারের খোঁজে। আমার এই অসহ্য জীবন থেকে মুক্তির একটাই উপায়, ওমেনের সেই পুঁথি। কিন্তু সে পবিত্র পুঁথি কোথায় আছে আমি জানি না। ওই পুঁথি যখনই সূর্যালোক স্পর্শ করবে তখনই আমি তার খোঁজ পাব। শুনেছি আইসিসের কোন এক মূর্তির মধ্যে লুকিয়ে রাখা হয়েছে তাকে। যদি কেউ কোনোদিন ওই মূর্তির থেকে পুঁথিকে উদ্ধার করে তবেই আমি মুক্ত হতে পারব। গতকাল বুঝতে পেরেছি যে কেউ ওই পুঁথি উদ্ধার করেছে। অনেক খুঁজে আজ সেই স্থানে পৌঁছলাম, কিন্তু খুঁজে পেলাম না। যদিও দিনের বেলায় বেরোতে হয়েছিল, নিজেকে ঢেকে নিয়েছিলাম কালো পোশাকে। রাস্তাঘাটে জীবন্ত ভূমি দেখলে লোকেদের মধ্যে আতঙ্ক ছড়াবে, তাই আর উপায় না দেখে বোরখা পরেই বেরিয়েছিলাম। চিকিসের অভিশাপ শুধুমাত্র ক্ষতি করেনি, আমায় কিছু কিছু ক্ষমতাও দিয়েছিল। প্রথমে মনে হয়েছিল এই জীবনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন ধীরে ধীরে এই জীবনটাকে আমার ভালো লাগতে শুরু করেছে। প্রথম ভাবতাম কেউ যদি ওমেনের পুঁথিটাকে বের করে এনে তার মধ্যে লিখে যাওয়া ক্রিয়া করে তবেই আমার মুক্তি, কিন্তু না, আমি ওটাকে নিজে হাতে ধ্বংস করব। আমি মুক্ত হতে চাই না। গত 7 দিন ধরে ভিক্টরের শরীরটা একটু একটু করে খেয়েছি। ওর বিস্ফারিত চোখ দেখে ক্ষণিকের জন্য মায়া হলেও তারপরে বুঝেছি ও শুধুই একটা শরীর, আর ও আমার খাদ্য। খাদ্যের মধ্যে কোনো রকম আত্মিক বন্ধন থাকে না। ও আর ওর সেই বন্ধু পিনাকি গুহার মধ্যে নামে তখন বাঁ দিকের রাস্তায় কিছু দূর এগিয়ে ভিক্টর আমার দিনের বেলা লুকিয়ে থাকার জায়গাটা খুঁজে পায়। আর খুঁজে পায় এই ডায়েরিটা, যেখানে আমি সব কিছু লিখে রেখেছিলাম। ও বেরিয়ে না আসায় আমার সন্দেহ হয়। পিটারসনকে কিছুক্ষণের জন্য আসছি বলে অন্য রাস্তা দিয়ে আমি ওই সুড়ঙ্গের মধ্যে নিজের পুরনো রূপে প্রবেশ করি। আমাকে সামনে দেখে ও ভয় পাবে নাকি আনন্দিত হবে ভুলে গিয়েছিল। আর তখনই আমার ভিতরে অনেক দিনের জমে থাকা খিদেটা জেগে ওঠে। তারপরেই মাথায় আসে যে এই গ্রামে আর বেশি দিন থেকে লাভ নেই। জনসংখ্যা ধীরে ধীরে কম হয়ে আসছে। ভিক্টরের পোশাক পরে ওর ছদ্মবেশ নিয়ে এখান থেকে বের হতে হবে। তারপরেই খুঁজে বের করতে হবে সেই পুঁথি। হাই, সরি গল্পের মাঝে ইন্টারাপ্ট করার জন্য। এতক্ষণ পর্যন্ত যখন কাহনের শ্রোতা হিসেবে আপনাকে পেয়েছি তখন এটা ধরে নিতে পারি যে গল্পটা আপনার ভালো লেগেছে। তাই যদি গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করেন তাহলে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি আমরা। ফেরা যাক গল্পতে।
যেখান থেকে সব ঘটনা শুরু সেখানেই সব শেষ হবে, এমনটাই হয়ে আসছে সৃষ্টির আদি লগ্ন থেকে। চার্লির ঘটনার পর পিনাকির সাথে আসার জন্য ডক্টর অনেক জেদ করেছিলেন, কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে নিজের গ্রামে ফিরে যাওয়ার জন্য তার সাহায্যের প্রয়োজন হলো। অগত্যা পিনাকিকে একাই আসতে হলো অজয় গ্রামে। পুরো রাস্তা মনের মধ্যে কুডাক ডাকলেও একটাই ভরসা ছিল পিনাকির, যে রনিকে হয়তো এখনো বাঁচিয়ে রেখেছে চার্লি। পরমুহূর্তেই মনে পড়েছে চার্লি তো এখন একজন নরখাদক। সেই দুশ্চিন্তায় তার মন শত টুকরোই ভেঙে গেছে। মনের মধ্যে একটা আশা ছিল যে চার্লি যেখানেই পালিয়ে যাক না কেন, ওকে ওর আস্তানায় কোনো না কোনো সময় ফিরে আসতেই হবে। একটা অদম্য জেদ মাথায় চেপে বসেছে। যতদিন অপেক্ষা করার হয় ততদিন ও ওর জন্য এখানে অপেক্ষা করবে। তার পকেটে রাখা রিভলভারের শেষ গুলিগুলো ওর জন্য অপেক্ষা করবে। মনের মধ্যে প্রতিশোধের আগুনটা এত তীব্রভাবে জ্বলছিল যে খেয়াল করেনি কখন হাঁটতে হাঁটতে ওমেনের বাড়ির সামনে এসে পৌঁছে গেছে। বাড়িটা একইভাবে নিজের ভগ্ন কঙ্কাল নিয়ে দাঁড়িয়ে আছে। সুড়ঙ্গের মুখটার মধ্যে টর্চের আলো ফেলে একবার দেখল, কিছুই স্পষ্ট করে দেখা যাচ্ছে না। রাতের অন্ধকারে একা নিচে নামার সাহস পায় না সে। এই পোড়ো বাড়ির বাইরে একটা পাথরে হেলান দিয়ে বসে। আকাশের দিকে তাকিয়ে দেখে হীরের কুচির মতো অজস্র তারা আকাশগঙ্গাকে সযত্নে সাজিয়েছে। সেদিকে তাকিয়ে সে আপন মনেই বলে ওঠে, জানি না এভাবে বসে থাকা ঠিক হচ্ছে কিনা। হয়তো একেই বলে স্বেচ্ছা মৃত্যু। যদি এখানে এভাবে মরণ আসে তো আসুক। ফিরে যাবই বা কার জন্য? মায়া আমাকে ছেড়ে চলে গেল। রনিকে অন্তত একবার খুঁজে দেখার চেষ্টা করতেই হবে। চার্লি যে পুঁথি খুঁজে বেড়াচ্ছে তা এত বছর সযত্নে আমার ব্যাংকের লকারে রাখা ছিল। হঠাৎ একটা দমকা বাতাস সজোরে বয়ে যায় পিনাকির চারপাশে। টর্চের ব্যাটারিটা দপদপ করে হঠাৎ নিভে গেল। চারপাশে কারোর উপস্থিতি বুঝতে পারলেও খালি চোখে কিছুই দেখা যায় না। রিভলভার উঠিয়ে চারপাশ দেখতে থাকে সে। হঠাৎই পায়ের নিচের জমি কাঁপতে শুরু করে। একটু একটু করে ধসে যাচ্ছে সেটা মাটির গভীরে। পিনাকির শরীরটা প্রায় অর্ধেকের বেশি ঢুকে গেছে। পায়ের নিচে কোনো ভর নেই, বালির ঝড় বইছে। চোখ বন্ধ করে নেওয়ার আগে আগের মুহূর্তে বুঝতে পারে অনেক অনেক চোখ মাটির সমতলে তার দিকে তাকিয়ে। কালো দীর্ঘদেহী ছায়ারা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। একটানা গানের সুর ভেসে আসে, খুব চেনা। রনিকে ঘুম পাড়ানোর সময় মায়া রোজ গাইত। চোখ বুজে নেয় পিনাকি। নৈশব্দ ভেদ করে একটা পদশব্দ এগিয়ে আসছে এইদিকে। জ্ঞান হারায় সে। জ্ঞান ফিরে দেখে একটা বাড়ির ভেতর শুয়ে আছে। বৃদ্ধ সাদা পোশাক পরা, মাথায় গাল ভরা মেঘের মতো দুধ সাদা দাড়ি। পিনাকি অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কোথায়? বৃদ্ধ স্মিত হেসে বললেন, তুমি জ্ঞান হারিয়েছিলে, 3 দিন পর তোমার চেতনা ফিরল। এটা কি অজয় গ্রাম? এই গ্রামে তো কেউ থাকে না। আপনি কি একা থাকেন? না, আমি এখানকার অধিবাসী নই। আমি এখানে এসেছিলাম বিশেষ কাজে। কাজ ফুরিয়ে গেলে আবার ফিরে যাব। ঘরটা চারিদিকে চোখ বুলিয়ে আর কাউকে দেখতে পেল না পিনাকি। ঘরটার ছোট্ট একটা পর্দা দিয়ে দুভাগে ভাগ করা আছে। বৃদ্ধ ভদ্রলোক ভেতরে গিয়ে কিছু শুকনো খাবার নিয়ে আসলেন। খাবারগুলো দেখেই পিনাকির আবার অনুভূতি হলো যে সে অনেকক্ষণ কিছু খায়নি। গোগ্রাসে সেই খাবারগুলো কোনো মতে মুখে চালান করে বৃদ্ধের দিকে তাকাতেই দেখেন উনি কোথাও নেই। ব্যস্ত হয়ে ওঠেও। তখনই পর্দার আড়াল থেকে বৃদ্ধ বললেন, ওখানেই বসো, আমি একটু পুজোটা সেরে নিই। আর কোনো কথা বলে না পিনাকি। মেঝের ওপর আবার শুয়ে পড়ে। ক্লান্তি যেন কাটতেই চায় না। ঘুমের অতলে ডুবে যায় পিনাকি। একজন খুব ধীর পায়ে
ওর চারপাশে ঘুরছে। ঘুমের মধ্যেও অস্বস্তিকর ভাবটা বেশ অনুভূত হচ্ছে। একটা অবয়ব সারা ঘরে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। পিনাকির মনে হলো সে স্বপ্ন দেখছে, কিন্তু এত জীবন্ত স্বপ্ন হয় নাকি? ভয়ের শিরদাঁড়া শক্ত হয়ে গেছে। সারা শরীর সাদা কাপড়ে মোড়া একটা অবয়ব ওর ঘরের মধ্যে হামাগুড়ি দিয়ে হেঁটে বেড়াচ্ছে। যেমন করে কোনো চার পেয়ে প্রাণী হাঁটে, ঠিক সেরকম চলনটা। প্রাণীটা চলতে চলতে দেওয়াল বেয়ে কখনো ওপরের দিকে কখনো নিচের দিকে হেঁটে বেড়াচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে ওর। একটা অদ্ভুত গন্ধে ঘরটা ভরে উঠেছে, যেমন মনে হচ্ছে কোনো ওষুধের শিশিকে উপুর করে ঢেলেছে ঘরের মধ্যে। প্রাণীটা এবার ঘুরতে ঘুরতে একবার ঘরের একটা কোণে অদৃশ্য হয়ে গেল। সারা ঘরের মধ্যে একটা ঝোড়ো বাতাসের সঙ্গে বালির ঝড় যেন বয়ে যাচ্ছে। হঠাৎই ঘরের কোণে রাখা পিনাকির মোটা চামড়ার জ্যাকেটটা মাটিতে পড়ে যায়, আর তার থেকে বেরিয়ে পড়ে সেই লুকিয়ে রাখা পুঁথি। শব্দটা লক্ষ্য করেই প্রাণীটা পেছনে ঘুরে দাঁড়ায় তার জ্বলন্ত চোখ নিয়ে। সেই চোখের দৃষ্টি এত ভয়াবহ যে ঘুমন্ত অবস্থায় উঠে বসে হাঁপাতে থাকে সে। পর্দার ওপাশ থেকে একটা পরিচিত গন্ধ পিনাকির নাকে ঝাপটা দিয়ে যায়। এই গন্ধটা সে চেনে। প্রতিদিন সন্ধ্যাবেলা মায়া এরকমই একটা সুগন্ধি ধূপ জ্বালাত। সারা বাড়ি ভরে উঠত সেই সুগন্ধে। পর্দা সরিয়ে ভেতরে চোখ পড়তেই সারা শরীর কেঁপে ওঠে পিনাকির। এক দেবী মূর্তির সামনে বসে আছে এক নারী, আর তার কোলে একটা শিশু পরম শান্তিতে ঘুমিয়ে রয়েছে। নারী মূর্তিকে পেছন থেকে দেখেই কেঁপে ওঠে পিনাকি। এই কিভাবে সম্ভব? যাকে নিজের হাতে শেষ বিদায় জানিয়ে এসেছে তাকে চোখের সামনে কিভাবে দেখছে? মায়া দুহাতে জড়িয়ে ধরতে চায় সে মায়াকে। কই, কোথায় ওরা? ওর সামনে বসে আছেন সেই বৃদ্ধ। ভালো করে দেখে পিনাকি। ধ্যানমগ্ন অবস্থায় বৃদ্ধের সামনে দেবী আইসিসের মূর্তি। মনের মধ্যে একটা আশা উঁকি দিয়ে যায়, ইনি কি ওমেন? কিন্তু কিন্তু সেটা কিভাবে সম্ভব? তিনি তো কত বছর আগেই। আইসিসের মূর্তির দিকে একবার নজর পড়ে পিনাকির। এক মা তার সন্তানকে স্তন্যপান করাচ্ছে। চোখ দুটো জলে ভরে ওঠে পিনাকির। রনি কতক্ষণ কিছু খায়নি। আদেও কি বেঁচে আছে? ও কি জানে ওর পৃথিবীটা হঠাৎ করে খালি হয়ে গেছে? ওর মা আর নেই। মনের মধ্যে হাহাকার বাঁধ ভেঙে চোখ দিয়ে বেরিয়ে আসে পিনাকির। বৃদ্ধ উঠে এসে ওর কাঁধে হাত রাখে, দেবীর দিকে ইশারা করে বলে, তুমি জানো উনি কে? পিনাকি মৃদু মাথা নাড়ায়। তাহলে তুমি কেন কাঁদছ? দেবী মৃতদের ফিরিয়ে আনতে পারেন মৃত্যুলোক থেকে। তাই তো মিশরীয়রা বিশ্বাস করত মৃতরা একসময় পুনর্জন্ম লাভ করবে। সেই জন্য দেহকে মমি করে সংরক্ষণ করত। দেবীর কোলে শায়িত শিশুপুত্র হোরাস হলেন আকাশের দেবতা। তিনি ছিলেন ওসিরিস এবং আইসিসের সন্তান। সেথের হাতে ওসিরিস খুন হওয়ার পর তার জন্ম হয়। কথিত আছে হোরাসকে হত্যা করা হয়, আর দেবী তখন স্বয়ং তার পুত্রকে মৃত্যুলোক থেকে ফিরিয়ে আনেন। প্রায় 80 বছর ধরে যুদ্ধ করে পিতৃহত্যার প্রতিশোধ নেন হোরাস। পরে তিনি মিশরের শাসনকর্তা হিসেবে অভিষিক্ত হন। পিনাকি কিছু বলতে চেষ্টা করলে হাত তুলে তাকে থামিয়ে দিয়ে তিনি বলেন, আমি সব জানি। দেবী আমায় সব জানিয়েছেন। ঘরের মধ্যেকার শান্ত পরিবেশ হঠাৎ করেই যেন অশান্ত হয়ে ওঠে। বৃদ্ধ পিনাকির হাত ধরে তাকে দেবীর সামনে বসিয়ে দেন। ঘরের দরজা হাট করে খুলে যায়। সেদিকে নজর দিতেই পিনাকি দেখে চার্লি দাঁড়িয়ে, ওর সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা।
শরীরটা সেই স্বপ্নে দেখা প্রাণীটার মতো চার পেয়ে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে আসে। বৃদ্ধের নরম মুখ এখন লৌহ কঠিন। দেবী মূর্তির পায়ের সামনে রাখা পুঁথি তুলে নিয়ে দুর্বোধ্য ভাষায় পড়তে শুরু করেন। পিনাকি স্থির হয়ে বসে। তার চারপাশে কেউ যেন একটা স্বচ্ছ দেওয়াল তুলে দিয়েছে। শুভ অশুভ দুই শক্তির লড়াই চলছে তার সামনে। তারা কেউই বর্তমানের অংশ নয়। অতীতের একটা পর্দা ভেদ করে তারা বর্তমানে অনুপ্রবেশ করেছে। হঠাৎই একটা কান ফাটানো শব্দ, সাথে সাথে সাদা আলোয় চারিদিক আলোকিত হয়ে ওঠে। দুহাতে কান চেপে মাথা নিচু করে নেয় পিনাকি। ঘরের মধ্যে দাও দাও করে জ্বলছে একটা শরীর। চার্লির বিকট আর্তনাদ ঘুরতে থাকে ঘরের মধ্যে। সহ্য করতে না পেরে ঘর ছেড়ে বেরিয়ে আসে পিনাকি। আবার দূরে কোথাও বাজে শব্দ। অনেক দূরে উঁচু একটা পিরামিড ধসে পড়ল সেই বজ্রাঘাতে। বুঝতে পারল দেবীর আশীর্বাদে জিসাসের পিরামিড ধ্বংস হয়েছে। কেটে গেল সব অভিশাপ। এরই মধ্যে কখন যেন পিনাকির পাশে এসে দাঁড়িয়েছে সেই বৃদ্ধ। মুখে লেগে থাকা সেই স্মিত হাসি। বৃদ্ধের শরীরটা স্বচ্ছ আকার ধারণ করেছে। বৃদ্ধের পাশেই দাঁড়িয়ে মায়া। আনন্দে আত্মহারা হয়ে মায়াকে জড়িয়ে ধরতে যায় সে। পারে না। শুধু একটু একটু করে আলোর রেণু হয়ে মিলিয়ে যায় দুজনে। মাটিতে লুটিয়ে পড়ে পিনাকি। মায়া, মায়া, মায়া। তখনই ঘরের মধ্যে থেকে ভেসে আসে রনির কান্না শব্দ। সূর্য উঠেছে অনেকক্ষণ। কায়রো এয়ারপোর্টের দিকে রওনা দেয় পিনাকি। তার কোলে ঘুমন্ত রনি। গাড়ির জানলা ভেদ করে সূর্যের আলো ওদের মুখে এসে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে মায়ার শরীরটা কেমন করে হীরের কুচির মতো আলো হয়ে প্রকৃতিতে মিশে গিয়েছিল। রুমাল বের করে চোখ মুছে নেয় পিনাকি। রোদে ওর বেশ আরাম লাগছে। রনি ঘুমের মধ্যে হেসে উঠল। কে জানে মায়ের সঙ্গে খেলছে কিনা। পিনাকি অনুভব করে একটা অদৃশ্য নরম হাত ওর হাত ছুঁয়ে যায়। কোলের মধ্যে টেনে নেয় ও রনিকে। এখনো অনেকটা রাস্তা চলার বাকি। আজ কাহনে শুনলেন অনিন্দিতা নাথের কাহিনী শাপিত। ওমেনের চরিত্রে অর্পণ, দেবী, অলিভিয়া, পিটারসন, সুদীপ্ত, আতিকুর, সোমক, ভিক্টর এবং চার্লি, আবির, মায়া, অপরূপা। সম্পাদনা অলিভিয়া। গল্প পাঠে পিনাকির চরিত্রে এবং আবহ ও সমগ্র পরিচালনায় আমি আরজে অর্ণব। গল্প কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।